বান্ধবীদের সাথে গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে কারো গম্ভীর আওয়াজ শুনে থেমে যাই, কারণ আমি জানি সে কে। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো তার কণ্ঠ শুনে, কারণ সে আর কেউ নয়, জাঙ্কুক ভাইয়া। আমি ভয়ে ভয়ে ঢোক গিলে পিছন ফিরে তাকিয়ে দেখি সে বাইকে হেলান দিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার কাছে এসে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগে। আমি শুধু আশেপাশে মাথা ঘুরিয়ে দেখছি কেউ দেখছে কিনা। স্কুলের সামনে এত লোক, কিন্তু ওনার কোনো দিকে কোনো কিছুরই পরোয়া নেই। মানুষ এতটা বেপরোয়া কি করে হয়? উনি বাইকে উঠে গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে বলে, বাইকে উঠতে? আসলে বাসায় যেতে হবে আর কি। আমি বলছি বাইকে উঠতে। উঠবি নাকি কোলে করে উঠাবো? আমি ওনার ভয়ে তাড়াতাড়ি করে উঠে বসি। তার কথা না শুনলে না জানি আবার সেদিনের মতো করে থাপ্পড় না বসিয়ে দেয়। উনি হঠাৎ বাইক ব্রেক মারায় আমার হাত ওনার কাঁধে চলে যায়, হয়তো ইচ্ছে করেই করেছে। বেশ কিছু সময় পর বাইক একটি নিরিবিলি রাস্তায় থামে। আশেপাশে দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘরবাড়ি নেই, একদম থমথমে পরিবেশ। চারদিকে স্তব্ধ, সন্ধ্যার সময় চারদিকে অন্ধকার ঘনিয়ে আসছে। আমার বুক ভয়ে ধরফর করছে, না জানি আবার কি করে, আমাকে মেরে আবার গুম করে দেবে না তো। এসব ভাবতে ভাবতেই হঠাৎ ওনার ডাকে হুঁশ ফেরে। উনি রাগী গম্ভীর গলায় বলে, বাইক থেমে গেছে, নাম। আমি এক সেকেন্ডও দেরি না করে সাথে সাথেই বাইক থেকে নেমে পড়ি। আমি নিচের দিকে তাকিয়ে থাকি। হঠাৎ তিনি আমার দিকে এগোতে লাগলে আমি ভয়ে ভয়ে পিছোতে লাগি। আস্তে আস্তে উনি আমাকে বাইকের সাথে চেপে ধরে আমার দুপাশে দু হাত রেখে আমার দিকে মুখ এগোতে লাগে। তার চোখে ভয়ঙ্কর রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। উনি গম্ভীর গলায় বলে, তোমার সমস্যাটা কি বলো তো? আমার কথা কি তুমি বুঝো না, নাকি বুঝতে চাও না? কোনটা বলো তো? বারবার বলেছি বাড়ি থেকে বোরকা আর নিকাব পরে বের হবে, কিন্তু তুমি কি তা শুনছো? আমি মাথা নাড়িয়ে উত্তরে না বললাম। উনি আবার দাঁতে দাঁত চেপে বলল, অন্যটা কি গলায় ঝোলানোর জন্য নাকি শরীর ঢাকার জন্য? সেদিনের থাপ্পড়টা কি ভুলে গেছো? ওনার কথা শুনে আমি তাড়াতাড়ি করে নিজের শরীরে ওন্নাটা জড়িয়ে নিলাম, না জানি আবার কখন কানের নিচে বসিয়ে দেয়। তারপর উনি আমার মুখটা চেপে ধরে একটু উঁচু করে চোখে চোখ রেখে বলে, গত 2 দিন কোথায় ছিলে? না বারান্দায় এসেছো, না বাড়ি থেকে বের হয়েছো। আমাকে জ্বালাতন করতে ভালো লাগে? ভাব নিচ্ছিলে, রাগ দেখাচ্ছিলে? সেদিনের থাপ্পড় কি আমি তোমাকে শখে মেরেছি, নাকি নিজের দোষে খেয়েছো? আমার ওনার কথায় বেশ রাগ হয়, তাই রেগে বলতে লাগি, আমার কোনো দোষ ছিল না। আমি যেইভাবে ইচ্ছে সেইভাবে ওড়না নেব, তাতে আপনার কি? আপনি আমার কে হন? বয়ফ্রেন্ড, হাজবেন্ড, নাকি আমার কোনো আত্মীয়? কেন এইভাবে বারবার আমার উপরে নিজের অধিকার খাটাতে আসছেন? কে হন আপনি আমার? আমি কেন আপনার কথা শুনবো? আমি আপনার কথা শুনবো না। আমি আর কিছু বলতে পারলাম না। তার আগেই তিনি আমার ঠোঁট নিজের ঠোঁটের মাঝে নিয়ে নিয়েছে আর খুব জোরে জোরে সেখানে ঠোঁট দ্বারা কামড় দিচ্ছে। আমি পুরো স্তব্ধ হয়ে যাই তার এমন ব্যবহারে। উনি এটা কি করেছেন? বেশ কিছু সময় এভাবে তার ঠোঁট দ্বারা আমার ঠোঁট গ্রাস করে যায়। প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে, কিন্তু তিনি আমার ঠোঁট ছাড়ছে না। ব্যথায় আমার চোখ থেকে গলগল করে পানি বেরোতে লাগলো, কিন্তু তার সেদিকে কোনো খেয়াল নেই। সে নিজের মতো করে চুমু দিয়েই যাচ্ছে। বেশ কিছু সময় পার হওয়ার পর উনি আমাকে ছেড়ে দেয়। উনি আমাকে ছেড়ে মুখ ঘুরিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগে। আমি কান্না করতে করতে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ি। কিছু সময় পর উনি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর আমার দু গালে দু হাত রেখে আমার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে চোখের পানি মুছে নাকে নাকে ঘষতে ঘষতে বলে, সরি, আই এম সরি। আমি কন্ট্রোললেস হয়ে গিয়েছিলাম। কেন আমাকে রাগিয়ে দাও যে আমি নিজের আয়ত্তে থাকি না আর তোমাকে বারবার আঘাত করে ফেলি? আমাকে এভাবে রাগানো মোটেও তোমার ঠিক হয়নি। বলেই আমার চোখের পানি মুছে দিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে আমার ফুলো ঠোঁটে হাত বোলাতে বোলাতে আলতো স্বরে বলে, তুমি আমার কাছে কি তা তোমার ধারণা নেই। তোমার সাথে আমার সম্পর্কটা খুব গভীর। তোমার কাছে আসার জন্য, তোমার খেয়াল রাখার জন্য আমার কোনো সম্পর্কের নামের প্রয়োজন নেই। আর অধিকারের কথা বলেছিলে তো,
তোমার উপরে যদি আমার কোনো অধিকার না থাকে তাহলে দুনিয়ায় আর কারোর উপর কোনো অধিকার নেই। তোমার উপর সব অধিকার শুধু আমার। মাইন্ড ইট। ওনার কথা শেষ হতেই আমি আলতো করে নিজের চোখ খুলে সামনে তাকিয়ে দেখি উনি আমার দিকে তার মাতাল চাহনিতে তাকিয়ে আছে। আমি তার চাহনিকে উপেক্ষা করে কাঁপা কাঁপা কণ্ঠে বলি, আমি বাসায় যাব। আমার কথায় যেন ওনার ধ্যান ভাঙে। উনি আর কিছু না বলে আমার সামনে থেকে উঠে বাইকে বসে শান্ত স্বরে বলে, ওঠো। আমি আর কোনো কথা না বাড়িয়ে তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তার পেছনে বসি। আমাকে দূরে বসতে দেখে আবারও শান্ত স্বরে বলে, শক্ত করে ধরে বসো, না হয় পড়ে যাবে। আমি কাঁপা কাঁপা হাতে পিছন থেকে তাকে আলতো করে জড়িয়ে ধরি, কারণ আমি তার রাগের আবার সম্মুখীন হতে চাই না। বাসার সামনে উনি বাইক থামাতেই আমি তাড়াতাড়ি করে বাইক থেকে নেমে বাড়ির দিকে হাঁটা ধরি। উনি পেছন থেকে আমার হাত ধরে আটকিয়ে আমাকে তার কাছে টেনে নেয়। আমি আশেপাশে দেখতে লাগি, চারিদিকে অন্ধকার নেমে গেছে, তাই কিছু বোঝা যাচ্ছে না। উনি আলতো করে আমার থুতনি উঁচু করে আমার সামনের লং হেয়ার কাট চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে, তুমি আমার সম্পদ, আর আমি চাই না আমার সম্পদের দিকে কারো নজর পড়ুক। কাল থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় বোরকা আর নিকাব পরে বের হবে। আমি চোখ বন্ধ করে শুধু মাথা ঝাঁকালাম। তারপর উনি আমার হাত ছেড়ে দিতেই আমি বাড়ির ভিতরে দৌড় দিই, সোজা নিজের রুমে গিয়ে দরজা লক করে দেই। তারপর বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে জাঙ্কুকের সাথে প্রথম দেখার কথা ভাবতে লাগি। বাবার চাকরির জন্যই ছোট থেকে ঢাকার বাইরে থাকা হয়েছে, কিন্তু হঠাৎ আমি যখন ক্লাস 8 এ পড়ি তখন বাবার পোস্টিং ঢাকায় হয়ে যায়। তাই দাদু বাসায় মানে ঢাকায় চলে আসি। এখানে জয়েন্ট ফ্যামিলিতে সবার সাথে থাকি। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ একদিন জাঙ্কুক নামের ঝড় আমার জীবনে প্রবেশ করে। দাদুর বাড়িতে আসার পর দিনকাল বেশ ভালোই যাচ্ছিল। এখানে আসার কিছুদিনের মধ্যেই সবার সাথে আর পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিই। কিছুদিন পর পাশের বাসার আপুর বিয়ে ঠিক হয়। আমাদের ইনভাইট করে, তাদের সাথে ভালো সম্পর্ক ছিল বলে। তাই আপুর জোরাজুরিতে হলুদের ফাংশনে যাই, কিন্তু সেই হলুদের ফাংশনে যাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সেদিন হলুদের ফাংশনে হলুদ নিয়ে যখনই দুষ্টুমি করছিলাম, হঠাৎ দুষ্টুমির ছলে আমার কাজিনকে হলুদ লাগাতে গিয়ে কারো সাথে ধাক্কা লাগে আর হলুদের বাটিটা তার গায়ে গিয়ে পড়ে। তার পুরো গায়ে হলুদে মাখামাখি হয়ে যায়। আমি ভয়ে তার দিকে পিটপিট করে তাকিয়ে দেখি সামনে বেশ লম্বা সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। সে তার গভীর চোখের শান্ত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে চোখ বন্ধ করে সরি বলে দৌড় দিয়ে আপুর কাছে চলে আসি। আপুকে জিজ্ঞেস করলে আপুর কাছে জানতে পারি উনি আমাদের পাশের বাসার এমপি আঙ্কেলের একমাত্র ছেলে, যে কিছুদিন আগেই পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। সেদিনের মতো তার সাথে আর দেখা হয়নি। আমি তার ভয়ে বাড়িতে চলে আসি। পরের দিন বিয়েতে তার চোখের আড়ালে থাকার চেষ্টা করি, এই ভেবে যে তার সামনে পড়লেই বুঝি সে আমাকে শাস্তি দেবে। কিন্তু বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার সাথেও সেদিন তাই হয়েছিল। সেদিন যা হয়েছিল পুরোটাই আমার কল্পনার বাইরে ছিল। আমি ভাবিনি এমন কিছু হবে। সেদিন জাঙ্কুক ভাইয়ের থেকে পালানোর জন্য, তার চোখে না পড়ার জন্য সবার আড়ালে থাকি, কিন্তু ন্যান্সি আপুর দেবর ইয়োনো ভাইয়া কিছুতেই পিছু ছাড়লো না। বারবার বিরক্ত করেই যাচ্ছিল। আমি তাকে বারবার ওয়ার্নিং করে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমার কোনো কথা কানেই নেয়নি। আমি সবকিছু পিছু ছাড়াতে ছাদে এসে পড়ি, কিন্তু তিনি আমার পিছু নিয়ে ছাদে চলে আসে। পুরো ছাদ খালি ছিল, চারদিকে অন্ধকার ছিল। উনি আমার কাছে এসে বারবার আমার গালে চুলে নিজের হাত রাখছিল আর আমাকে বোঝানোর চেষ্টা করছিল যাতে আমি তার সাথে রিলেশনে যাই, কিন্তু তার স্পর্শ আমার গা গুলিয়ে আসছিল, ঘিন ঘিন লাগছিল। আমি বারবার তার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছিলাম, কিন্তু সে আমার কথা কানেই নিচ্ছিল না। হুট করে সে আমার হাত ধরে ফেলে। আমি ভয়ে কান্না করে বলি, ভাইয়া প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু সে নাছোড় বান্দা, আমার হাত ছাড়া তো দূরের কথা, আমাকে কাছে টেনে নিয়ে যাচ্ছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি, কিন্তু হঠাৎ কোনো কিছু পড়ার শব্দে তাকিয়ে দেখি ইয়োনো ভাইয়া নিচে পড়ে আছে আর জাঙ্কুক ভাইয়া তাকে ইচ্ছেমতো মারছে। আমি তার রাগ দেখে পুরোই অবাক। সে ভয়ঙ্কর রেগে আছে, যেন তার কাছের জিনিস কেউ নজর দিয়েছে। আমি
ইয়োনো ভাইয়ের দিকে তাকিয়ে দেখি তার অবস্থা করুন। তাই জাঙ্কুক ভাইয়ার কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করতে লাগি। আমি জড়িয়ে ধরাতে সে থেমে যায় আর এই সুযোগে ইয়োনো ভাইয়া উঠে চলে যায়। জাঙ্কুক ভাইয়া বড় বড় শ্বাস নিতে লাগে। রেগে রেগে আমার দিকে নিজের ভয়ঙ্কর রাগী দৃষ্টি নিক্ষেপ করে চলে যায়। উনি চলে যেতেই আমি আমার বাসায় চলে আসি। দুদিন আর বাড়ি থেকে বের হইনি। 3 দিনের দিন আর অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে স্কুলে যাই। স্কুল ছুটির পর দেখি স্কুলের গেটের সামনে মেয়েরা ভিড় করে দাঁড়িয়ে আছে। কি যেন দেখছে তা দেখার জন্য আমি দেখতে সামনে যাই। যে দেখি জাঙ্কুক ভাইয়া বাইকের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন টিপছে আর তার দিকে সবাই নজর দিয়ে রয়েছে। সহজ কথায় বলতে গেলে ওনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। পাশেই জাঙ্কুক ভাইয়ার ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। আমি ওনাকে এখানে দেখে বেশ ঘাবড়ে যাই। যদি সেদিনের জন্য বকা দেয় তাই তাড়াতাড়ি করে হাঁটা শুরু করি। সেদিন আমাকে সে পিছন থেকে বেশ কয়েকবার ডাকে। আমি সাড়া না দিয়েই পালাই। এরপর থেকে এসব ওনার রেগুলার রুটিন হয়ে গিয়েছিল। প্রতিদিন ছুটির শেষে রুটিন মাফিক এখানে দেখতাম। কেমন যেন মাথার চাউনিতে তাকিয়ে থাকতো আর আমি ওনাকে দেখা মাত্রই ভয়ে পালাতাম। এভাবেই দিন চলতে লাগে। আস্তে আস্তে উনি আমার উপর নিজের জোর খাটাতে লাগে, অধিকার বিস্তার করতে লাগে। সেদিন তো গলায় ওড়না নিয়েছে বলে আমাকে থাপ্পড়ি দিয়ে দেয়। বুঝি না উনি আমার উপর এত কিসের অধিকার খাটায়। সেদিন তো আমার জন্য কিছু রুলসও তৈরি করে দিয়েছে, যেমন সকালে ঘুম থেকে উঠে বারান্দায় আসতে হবে। কোনো খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ফ্রেন্ড টাইপের ভাই থাকা চলবে না। কোনো ছেলে ফ্রেন্ড থাকা চলবে না। এমনকি ক্লাসে কোনো ছেলের সাথেও কথা বলা চলবে না। আর এসব রুলস বানানোর সাথে সাথে এটাও বলে দিয়েছে তার কথা না শুনলে থাপ্পড়ে সব দাঁত ফেলে দেবে। সেদিন ওনার একটা থাপ্পড়েই শিক্ষা হয়ে গেছে আমার। আর খেতে চাই না বাবা। কবে যে তার অত্যাচার থেকে মুক্তি পাবো এসব ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালাম। সকালে ঘড়ির অ্যালার্ম বাজতেই উঠে পড়ি। ফ্রেশ হয়ে বারান্দায় চলে যাই। গিয়ে দেখি উনি ওনার রুমের বারান্দায় দাঁড়িয়ে এক্সারসাইজ করছেন। বেশ ভালো লাগছে। তার মধ্যে কেমন যেন হিরো হিরো একটা ভাব আছে। যদি সে রাগী না হতো তাহলে তার উপর সত্যিই ক্রাশ খেতাম। এসব ভাবতে ভাবতেই সামনে ওনার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হতেই উনি ওনার ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কি খবর? আমি ভদ্রভাবে মাথা নাড়িয়ে কিছু না বলে রুমের দিকে যেতে নিলেই উনি আমার দিকে তাকিয়ে চোখ গরম করে। আমি থেমে যাই। উনি বারান্দার রেলিং এর কাছে এসে রেলিং এ নিজের দু হাতে ভর দিয়ে আমার দিকে তাকিয়ে কফির মগে চুমুক দেয়। আমি মাথা নিচু করে আছি। কফি শেষ হতেই উনি আমাকে ইশারা দিয়ে যেতে বললে আমি চলে আসি। এটা নতুন কিছু না, প্রতিদিনের কাজ এটা। উনি চায় ওনার সকাল আমাকে দিয়ে শুরু হোক, কিন্তু কেন তার উত্তর এখনো পাইনি। আর না সে আমার প্রশ্নের উত্তর দেয়। এভাবে বেশ কিছুদিন কাটতে লাগে। উনি আগের থেকে একটুও বদলায়নি, আগের মতোই নিজের অধিকার খাটিয়ে আসছে। একদিন স্কুলের ফাংশনে নাচের জন্য প্র্যাকটিস করছিলাম। স্যার ম্যাম আমার সাথে ছেলে পার্টনার চুজ করে দেয়। আমি প্রথমে না করলেও পরে বান্ধবীদের রিকোয়েস্টে রাজি হয়ে যায়। আমি প্র্যাকটিস করছিলাম, হঠাৎ কেউ নাচের মধ্যে আমাকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে আমার গালে থাপ্পড় বসিয়ে দেয়। আমি নিচে পড়ে যাই। সামনের দিকে তাকিয়ে দেখি জাঙ্কুক ভাইয়া। মনে হচ্ছে সরাসরি অফিস থেকে এখানে এসেছে। আমার দিকে তার রাগী দৃষ্টি নিক্ষেপ করছে, ভয়ঙ্কর ভাবে রেগে আছে। দেখেই মনে হচ্ছে হিংস্র কোনো সিংহ। আমি নিচে পড়ে আছি। অজান্তেই আমার চোখ থেকে পানি ঝরছে, রাগে অপমানে। উনি রেগে নিচ থেকে আমাকে উঠিয়ে টানতে টানতে গাড়িতে উঠিয়ে বসিয়ে বাড়িতে নিয়ে যায়। বাড়ির সামনে গাড়ি থামতেই আমি কান্না করতে করতে চলে যাই। আজ আমি ওনার এমন ব্যবহারে বেশ আঘাত পেয়েছি। উনি আজ সবার সামনে আমাকে অপমান করেছে। বাড়ি ফিরে গালে হাত দিয়ে দেখি 5 আঙ্গুলের দাগ বসে গেছে। আমি সেদিনের মতো রুম থেকে আর বের হই না, বারান্দায়ও যাই না। মা বেশ কয়েকবার ডেকেছে কিন্তু বের হইনি, কারণ সেদিন ওনার এমন ব্যবহারের কথা আমার বাড়িতে আর ওনার বাড়িতে স্কুলের ম্যাম জানায়। ওনার এমন বেপরোয়া কাজকর্মের জন্য আমাকে সবার সামনে ছোট হতে হয়েছে। পরের দিন সকালে দরজা খুলতেই দেখি ড্রয়িং রুমে জাঙ্কুক আর তার বাবা মা বসে আছে। তাদের বাড়ির সবাই রয়েছে। আমি ওনার বাবা মাকে সালাম দিয়ে ঘরে ফিরে আসি। জানি না সেদিন ওনাদের মধ্যে কি কথা হয় আর কি কারণে তারা আমাদের বাড়িতে এসেছে।
আমি আর বের হইনি ঘর থেকে। সন্ধ্যায় যখন ছাদে কাপড় আনতে গেলাম, সে সময় হঠাৎ কেউ অন্ধকারে আমাকে সিঁড়ির রুমের পিছন থেকে জড়িয়ে ধরে। আমি ভয়ে চিৎকার দিতে নিলেই সে আমার মুখ চেপে ধরে। আমি উপরের দিকে তাকাতেই আবছা আলোতে দেখি জাঙ্কুক ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ ছলছল করছে। আমি কিছু বলবো তার আগেই উনি আমাকে যে গালে থাপ্পড় দেয়, সে গালে নিজের ঠোঁট দিয়ে অসংখ্য চুমু দিতে লাগে আর বারবার মাতাল কণ্ঠে সরি বলতে লাগে। আমি পুরো বরফ হয়ে যাই, চোখ খিচে বন্ধ করে ফেলি। আমার বুক ধুকপুক ধুকপুক করছে, শরীর কাঁপছে। উনি অনবরত চুমু দিয়েই যাচ্ছে। আস্তে আস্তে উনি আমার গলায় নেমে আসে। আমি দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। আমার সাথে কি হচ্ছিল সত্যি কিছু বুঝতে পারছি না। আমি পুরো স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সেদিন তার বলা প্রত্যেকটা কথায় ঘুরে চলে গিয়েছিলাম, কেন জানি না, কিন্তু সেদিন তার জন্য মনে কিছু অনুভূতি হয়েছিল। যখন তার বুকে মাথা রেখেছিলাম সেই সময় মনে হচ্ছিল এই সময়টা ধরে রাখি, তার থেকে দূরে না যাই। দুনিয়ার সব থেকে শান্তির স্থান মনে হয় এটাই। সেদিন তার বলা শেষ কথা ছিল, তোমাকে পাবার জন্য তোমার থেকে দূরে যাচ্ছি, ফিরে সারা জীবনের জন্য তোমায় নিজের করব। সেদিন তার মুখে একথা শুনে তার বুক থেকে মাথা তুলে তার ছলছল চোখের দিকে তাকিয়েছিলাম, কারণ তার কথার অর্থ আমি বুঝে উঠতে পারিনি। যাওয়ার আগে আমার কপালে গভীর চুমু দিয়ে বলেছিল, নিজের খেয়াল রেখো। সেদিন তার প্রত্যেকটা আচরণ কথায় অবাক হয়েছিলাম, শুধু কারণ যার চোখে আমি সবসময় রাগ দেখেছি, সেদিন তার চোখে কষ্টও দেখেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমার কাজিন লিসার কাছে জানতে পারি উনি গত রাতেই দেশ ছেড়ে চলে গেছে। আমি তা শোনা মাত্রই বারান্দায় চলে যাই। বারান্দায় যেয়ে দেখি বারান্দায় খালি, কেউ নেই, বারান্দার দরজা আটকানো। সেদিন কেন যেন বুকে তীব্র যন্ত্রণা অনুভূতি হয়েছিল। বুকে অসহ্য যন্ত্রণায় চোখ দিয়ে গড়িয়ে পানি ঝরছিল। তার জন্য সেদিন কান্না করেছি। কেন করেছি তা নিজের অজানা ছিল। তার প্রতি খুব অভিমান হচ্ছিল। বেশ কিছুদিন এভাবে কেটে যায়। প্রত্যেকটা সময় তার ভাবনায় কাটিয়ে দিতাম, না চাইতেও তার ভাবনায় ডুবে থাকতাম আর নিজেই কষ্ট পেতাম। তাই এক সময় ডিসাইড করি তার ভাবনা থেকে দূরে থাকবো। তাই দূরে থাকার জন্য নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, কারণ তার কিছুদিন পরেই ছিল আমার এসএসসি এক্সাম। তাই নিজেকে ব্যস্ত করে রাখার সর্বোচ্চ চেষ্টা করি, কিন্তু এত কিছুর পরও তার ভাবনা থেকে নিজেকে দূরে রাখতে পারিনি। তার প্রত্যেকটা স্মৃতি আমাকে তাড়া করে বেড়াতো। তার অনুপস্থিতিতে তার তৈরি করা প্রত্যেকটি রুলস মেনে গেছি। সকাল থেকে ঘুম থেকে উঠে বারান্দায় যাওয়া, বোরকা নিকাব পরে বাড়ি থেকে বের হওয়া, কোনো ছেলের সাথে কথা না বলা, সবকিছুই যেন আমার অভ্যাস হয়ে গিয়েছিল। তার প্রত্যেকটা আদেশ আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আজ 3টা বছর কেটে গেল। এই 3 বছরে না তার সাথে কোনো কথা হয়েছে, না কোনো যোগাযোগ হয়েছে। তার প্রতি খুব অভিমান জমেছিল। সে কিভাবে 3টা বছর আমার সাথে যোগাযোগ না করে থাকলো? সেদিন তার প্রতি নিজের অনুভূতিগুলো না বুঝলেও এই 3 বছরে ঠিকই বুঝতে পেরেছি। তার প্রতি সেদিনের অনুভূতিগুলো ছিল ভালোবাসার। হ্যাঁ, এই 3টা বছরে তার থেকে দূরে থেকে তার প্রতি নিজের ভালোবাসাটা অনুভব করতে পেরেছি। বুঝতে পেরেছি তার প্রত্যেকটা রাগের আড়ালে ছিল আমার প্রতি তার ভালোবাসা, চিন্তা। তার নামের পিছনে এখন আর ভাইয়া লাগাতে ইচ্ছে করে না। তার নাম ধরে ডাকতেই ভালো লাগে। এখন শুধু তার ফিরে আসার অপেক্ষায় আছি। এবার সে ফিরলে তাকে নিজের মনের কথা জানিয়ে দেব আর নিজের থেকে দূরে যেতে দেব না। কিন্তু তার আগে তাকে খুব করে বকা দেব, কারণ তার প্রতি আমার বেশ অভিমান জমে আছে। সে কি করে 3টা বছর কাটিয়ে দিল এসব ভাবছি আর আয়নার সামনে বসে রেডি হচ্ছি। আজ নিজেকে অন্যরকম করে তৈরি করছি, কারণ আজ উনি দেশে ফিরবে। আজ 3 বছর পর উনি দেশে ফিরে আসবে। 3টা বছর পর তাকে নিজের চোখের সামনে দেখব। হঠাৎ গাড়ির হর্ন বাজতেই আমার ধ্যান ভাঙে। কপালে কালো টিপটা লাগিয়ে বেডের উপর থেকে লাল ওড়নাটা শরীরে জড়িয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিলাম। না, খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। তারপর বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে দেখি গাড়ি ওনাদের বাড়ির গেটে ঢুকছে। আমার বুক ধুকপুক করছে। 3টা বছর পর তাকে সামনে দেখব, কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। ওনাকে গাড়ি থেকে নামতে দেখে অজান্তেই মুখে হাসি ফুটে উঠলো। আজ 3টি বছর পর তাকে দেখছি। আগের চেয়ে আরো বেশি হ্যান্ডসাম হয়ে গেছে। পরনে কালো জ্যাকেট, কালো জিন্স, হাতে ব্র্যান্ডের ঘড়ি, সব মিলিয়ে খুব হ্যান্ডসাম লাগছে। তার
তার প্রতি আরেক দফা ক্রাশ খেয়ে ফেলেছি। আমি বারান্দা থেকে ওনার দিকে তাকিয়ে আছি যে কখন সে আমার দিকে তাকাবে, কিন্তু উনি আমার দিকে না তাকিয়ে না দেখার মতো করে ঘরে চলে গেল। তার এমন ব্যবহারে বেশ অবাক হই। আমি ওনাকে দেখার জন্য, তার ফেরার জন্য 3টে বছর অপেক্ষা করলাম, অথচ সে আমাকে দেখেও না দেখার মতো ইগনোর করে ঘরে চলে গেল। তারপরও নিজের মনকে কোনো রকমে সান্ত্বনা দিয়ে রুমে চলে গেলাম। মনকে সান্ত্বনা দিলেও মনের এই অস্থিরতাটা কমাতে পারলাম না কিছুতেই। সেদিন কিছু সময় পরপরই বারান্দায় যাই তাকে দেখার জন্য, কিন্তু সেদিন একবারের জন্য সে বারান্দায় আসেনি। কোনোভাবে সেদিনটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের অভ্যাসের মতো বারান্দায় চলে যাই। বারান্দায় গিয়ে দেখি সে এক্সারসাইজ করছে। আমি তার দিকে আর চোখে বারবার তাকাচ্ছি, কিন্তু সে আমাকে দেখে এমন রিয়েক্ট করলো যে সে আমাকে চেনেই না। আমি আরো 1 ঘন্টার মতো বারান্দায় রইলাম। উনি এর মধ্যে একবারও আমার দিকে তাকালো না পর্যন্ত। পরে নিজের রুমে চলে আসলাম। আমাকে এভাবে ইগনোর করার কারণ খুঁজে পাচ্ছি না। সেদিন বিকেলে তাদের বাড়িতে যাই আম্মুর সাথে। আম্মুর সাথে করে নিয়ে যায়। আমিও এমন একটা সুযোগেরই অপেক্ষা করছিলাম। ওনাদের বাড়িতে গেলে আন্টি আমাকে উপরের রুমে পাঠায় বাড়ি ঘুরে দেখার জন্য। আম্মু আর আন্টি গল্প করছিল নিচে। আমি আস্তে আস্তে উপরের রুমের দিকে যেতেই সেখানে হাসির শব্দ শুনতে পাই। সেদিকে এগিয়ে যাই। গিয়ে যা দেখি তা দেখে আমার চোখ কপালে উঠে যায়। জাঙ্কুকের সাথে একটি মেয়ে বসে গল্প করছে আর হাসাহাসি করছে। তা দেখে কেমন যেন আমার বুক মোচড় দিয়ে উঠল। প্রচন্ড কষ্ট অনুভব হলো। হয়তো হিংসায়, নিজের ভালোবাসার মানুষের সাথে এভাবে অন্য কাউকে দেখলে হিংসা আর যন্ত্রণা হবারই কথা। আমারও তাই হয়েছিল। আমি সেখান থেকে চলে আসি। নিচে এসে আম্মুর সাথে বাড়িতে চলে যাই। সেদিন বাসায় এসে খুব করে কান্না করি। সেদিন আর রুম থেকে বের হই না। পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হই। বের হতেই দেখি জাঙ্কুক কালকে সেই মেয়েটার সাথে গাড়ি দিয়ে কোথাও যাচ্ছে। আমার তাদের দুজনকে একসাথে দেখে মেজাজ খারাপ হয়ে যায়। আমি রাগে চোখ ঘুরিয়ে ফেলি। তারপর অটো ডেকে তার মধ্যে উঠে চলে যাই। সেদিন সারাদিন রাগে শরীর কাঁপে। সেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। এসে নিজের রুমে ঘুমিয়ে যাই। সেদিন আর বারান্দায় যাই না। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যেতেই দেখি প্রতিবেশী আন্টির সাথে বসে আম্মু কথা বলছে। আমি কিচেনে গিয়ে চা আর নাস্তা নিয়ে আন্টির পাশে বসি। আন্টি আমাকে দেখে কুশল বিনিময় করে তারপরে আম্মুর দিকে তাকিয়ে বলে, জানেন ভাবি, ওই যে এমপির ছেলে জাঙ্কুক আছে না, তার বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়ে নাকি তাদের আত্মীয়। আজ সকালেই মেয়েকে নিয়ে গাড়ি করে কোথায় যেন যাচ্ছে। আমি শুনে স্তব্ধ হয়ে যাই। আমার হাত থেকে চিনির চামচটা নিচে পড়ে যায়। আন্টি আমার দিকে তাকিয়ে বলে, তুমিও তো দেখেছো সকালে ভার্সিটিতে যাওয়ার সময়, তাই না? আমি শুধু মাথা নাড়লাম। তারপর উঠে রুমে চলে যাই। আমার আর কিছুই শোনার মতো শক্তি বা সাহস ছিল না। রুমে গিয়ে দরজা বন্ধ করে চিৎকার করে কান্না করতে লাগে। সেদিন মনে হয়েছে আমার দুনিয়া বুঝি থমকে গেছে। যাকে 3টা বছর ধরে ভালোবেসে এসেছি, যার জন্য অপেক্ষা করে এসেছি, অথচ সে 3 বছর পর দেশে ফিরেছে অন্য কাউকে বিয়ে করবে। তাহলে আমার সাথে যা করেছে তা কি ছিল? আমি কি শুধুই তার মোহ ছিলাম? সে কি আমাকে কখনোই ভালোবাসেনি? সেদিন খুব কষ্ট হয়েছে। সারা রাত ফ্লোরে শুয়ে চিৎকার করে কান্না করেছি। সে আমার সাথে এমন কেন করলো? তাহলে আমাকে ইগনোর করার কারণ এটাই ছিল? তার জীবনে অন্য কেউ আছে, তাই আমাকে সে ইগনোর করে এসেছে? তাহলে আমাকে কেন 3 বছর অপেক্ষা করতে বলল? সেদিন সারা রাত এসব ভেবে কান্না করে গেছি। ভোর রাতের দিকে সিদ্ধান্ত নেই যে আমি তার কথা ভাববো না, নতুন করে নিজের জীবন শুরু করব। আমি ইউনো ভাইয়াকে হ্যাঁ বলবো। সে বারবার আমার কাছে প্রেম নিবেদন করেছে, আর আমি বারবারই তাকে ফিরিয়ে দিয়েছি। শুধু জাঙ্কুক ভাইকে ভালোবাসি, কিন্তু যেহেতু জাঙ্কুক ভাই আমাকে ভালোবাসে না, অন্য কাউকে বিয়ে করছে, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? আমি কালকেই ইউনোকে আসতে বলবো আর আকত করে রেখে যেতে বলবো। যেই ভাবনা সেই কাজ। সকাল 6টায় ইউনো ভাইকে তার বাড়ির মানুষ নিয়ে আসতে বললাম বিয়ের জন্য। আমি বলতেই সে রাজি হয়ে যায়, যেন এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিল সে। ব্রেকফাস্ট টেবিলে আব্বুকে সরাসরি জানাই আমি ইউনো ভাইকে বিয়ে করছি। আব্বু আম্মু কিছু বলতে চাইলে তাদেরকে আমি এই বলে থামিয়ে দেই যে যদি তারা রাজি না
হয় তাহলে আমি নিজেই নিজের বড় ক্ষতি করে বসবো। এই হুমকিতে তারা ইউনো ভাইয়ের সাথে আমার বিয়ের জন্য রাজি হয়ে যায়। সেদিন রাগের বশে কি করেছিলাম তা নিজেরও জানা ছিল না। বিকেলে ইউনো ভাইয়া তার পরিবার নিয়ে একদম আকদের প্রস্তুতি নিয়ে আসে। আমি বেশ সাদামাটা ভাবেই সেজেছি। তাদের সামনে যাই। পরনে ছিল হালকা গোলাপি কালার শাড়ি আর চুলগুলো ছিল খোপা করা। মুখে ছিল না কোনো প্রসাধনী। মনে রাগ আর কষ্ট নিয়ে ইউনো ভাইয়াকে বিয়ে করছিলাম। আমাকে ইউনো ভাইয়ের পাশে বসাতেই দেখি তার মুখে হাসি ফুটে ওঠে। আমি রোবটের মতো করে সব করছিলাম। ইউনোকে আমার হাতে আংটি পরাতে বললে আমি কাঁপা কাঁপা হাত তার দিকে এগিয়ে দিই। ইউনো আমার আঙুলে আংটি পরাতে নেয়, ঠিক সে সময় কেউ ইউনোর হাত ধরে ফেলে। সবাই সেদিকে তাকায়। আমিও ঘাড় ঘুরিয়ে সামনের দিকে তাকাতেই বরফ হয়ে যায়, কারণ সামনে জাংকুক ছিল। রাগে সিংহের মতো হিংস্রভাবে গর্জন করছে। আমি ভয় পেয়ে বড় ঢোক গেলি। তারপর সাহস জুটিয়ে শান্ত গলায় বলি, জাংকুক ভাইয়া, ওনার হাত ছাড়েন, আজ আমাদের আকদ। জাংকুক আমার কথায় রেগে আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। আমি চুপ হয়ে যাই। উনি ইউনোর কলার ধরে দাঁড় করিয়ে রেগে বলে, জানে বাঁচতে চাইলে সুন্দর মতো এখান থেকে বিদায় হ, নয়তো তোকে খুন করে দেব। আগের বার বেঁচে গিয়েছিলি, এবার আর বাঁচবি না তুই, বলে দিলাম। তে আমার বউ, আজকের পর থেকে ওর দিকে নজর দিলে মেরেই ফেলবো। আমি ওনার কথা শুনে অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থাকি। ইউনো ভয়ে তার পরিবার নিয়ে চলে যায়। তারা চলে গেলে জাংকুক আব্বুর দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আঙ্কেল, আপনি আমার সাথে এমনটা কি করে করছিলেন? আপনি 3 বছর আগে বলেছিলেন তের থেকে দূরে থাকতে। তের বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক হলে তাকে আপনি আমার হাতে তুলে দেবেন। তাহলে আপনি কি করে আপনার কথার খেলাপ করলেন? ইউনোর হাতে কিভাবে ওকে তুলে দিচ্ছিলেন? আমি শুধুমাত্র তেকে পাবার জন্য তার থেকে এই দেশ থেকে দূরে গিয়েছিলাম। 3 বছর পর নিজের দেশে এসেছি শুধু তাকে পাবার আশায়। 3টা বছর দেশ থেকে, নিজের পরিবার থেকে দূরে ছিলাম শুধু তাকে পাবার জন্য। কি করে আপনি এমন কিছু করছিলেন আঙ্কেল? আব্বু শান্ত স্বরে বলে, তোমার তো বিয়ে ঠিক হয়ে আছে অন্য কারোর সাথে, তাহলে তের অন্য কোথাও বিয়ে দিতেই পারি। জাংকুক রেগে বলতে লাগলো, আঙ্কেল, আপনাকে এসব উল্টোপাল্টা কথা কে বলেছে? আম্মু বলে, কেন, পাড়ার সবাই তো জানে এ কথা, মেয়ে তো তোমাদের বাড়িতেই রয়েছে। জাংকুক মাথায় হাত দিয়ে শান্তভাবে বলে, আন্টি, আঙ্কেল, আপনাদের কোথাও ভুল হচ্ছে। সে আমার কাজিন, আর আমি তাকে বোনের চোখেই দেখি। ছোটবেলায় দাদি দুষ্টুমি করে আমার বউ বলতো, তাই হয়তো সবাই তাই শুনে অন্য কিছু ভেবে নিয়েছে। তার কথায় আমি অবাকের শেষ শীর্ষে চলে যাই। আমি কি থেকে কি ভেবেছিলাম। সেদিনই সন্ধ্যায় কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করে। সবাই না করে বলে 1 সপ্তাহ পর করতে, কিন্তু উনি কারোর কথা তোয়াক্কা না করে সেদিনই বিয়ে করে তার সাথে নিয়ে যাবে তাদের বাড়িতে। তার ভাষ্য মতে সে আর কোনো রিস্ক নিতে রাজি নয়। আমি পুরোটা সময় কোনো কথা বলি না। যা হচ্ছে তা শুধু চুপচাপ দেখে যাচ্ছিলাম। আর যা করতে বলছে তা রোবটের মতো করে যাচ্ছিলাম। আর ভাবছিলাম আমার এই বোকামোর ফল কি হতে পারত। না জানি উনি এবার কি শাস্তি দেয়। রাতে দরজা বন্ধ করে তিনি যখন আমার দিকে এগোতে লাগে, আমার শরীর ভয়ে নাড়া দিয়ে ওঠে। আমি চাদর শক্ত করে মুঠো করে ধরি। উনি আমার কাছে এসে আমার সামনে বসে আমার সামনের চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে, ভেবেছিলে আমার থেকে মুক্তি পেয়ে যাবে? কখনোই তা হতে দেব না। তুমি আমার, আর সেই প্রথম দিন থেকে পাগলের মতো করে তোমাকে ভালোবাসি। আর কি ভেবেছিলে এত সহজে অন্য কারো হতে দেব? না, তা কখনোই না। সেই 5 বছর ধরে ভালোবেসে এসেছি, দেখে বড় করেছি, অন্য কারো হতে কখনোই না। ভালোবাসি তোমাকে, বুঝেছো? আমি নাক টেনে কান্না করতে করতে বলি, তাহলে 3 বছর পর দেশে ফিরে আমাকে ইগনোর করে যাচ্ছিলেন কেন? 3টি বছর কোনো খোঁজ নেননি কেন? দেশে ফিরে কেনই এমন ভাব করছিলেন যে আপনি আমাকে চেনেনই না? এই কেমন ভালোবাসা আপনার? উনি আমাকে নিজের আরো কাছে টেনে এনে আমার ঘাড়ে নিজের থুতনি রেখে বলে, কে বলেছে
3 বছরে আমি তোমার কোনো খোঁজ নেইনি? এই 3 বছরে তুমি কি করেছো, কোথায় যাচ্ছ, সব খোঁজ রেখেছি। তোমার উপর আমার 24 ঘন্টা নজর ছিল। দূরে থেকেও কখনো নিজের চোখের আড়াল করিনি তোমাকে। তোমার অভিযোগ যে ভালোবাসি তা কেন বলিনি? সবকিছু কি শুধু মুখ ফুটেই প্রকাশ করতে হবে? কিছু কথা অনুভব করে নিতে হয়। তুমি বোঝো না কেন? তোমাকে অন্য কারোর সাথে দেখলে সহ্য হয় না। কারণটা হলো তুমি আমার। তোমার কাছাকাছি থাকার অধিকারটাও শুধুই আমার। আর ইগনোর করার কারণটা হলো আমি তোমাকে কিছুদিন বোঝাতে চেয়েছি ভালোবাসার মানুষের ইগনোর কতটা কষ্টের আর যন্ত্রণাদায়ক হয়। তোমার আমার থেকে দূরে থাকাটা, আমাকে ইগনোর করাটাও আমাকে ঠিক কতটা কষ্ট দেয়। আর তা বোঝানোর জন্যই এসব। আমি জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে কোমরে হাত রেখে রেগে বলি, আমাকে বোঝানোর জন্য আপনি আমাকে এভাবে ইগনোর করে যাবেন? তাহলে তো আমার ওই ইয়নো গাধাটাকে বিয়ে করার দরকার ছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। উনি আমার হাত টান দিয়ে নিজের উপরে ফেলে বলে, আমাকে ছেড়ে যাবার কথা বললে একদম মেরে ফেলবো। তোমাকে মেরে তারপর নিজেকে শেষ করে দেব। আমি তার কথায় চুপ হয়ে যাই। কিন্তু সেদিন সারা রাত আর তাকে নিজের কাছে আসতে দেইনি। পুরোটা রাত তার সাথে ঝগড়া করেই কাটিয়ে দেই। ভোর রাতের দিকে তিনি আমায় বুকে টেনে নেয়। সেদিন 3টে বছর পর তার বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাই। তার 1 সপ্তাহ পর পুরো রীতিনীতি মেনে আমাদের আবার বিয়ে হয়। আর বিয়ের মধ্যেও এ বাড়ি থেকে সব ফাংশনগুলো অ্যাটেন্ড করতে হয়েছে। ওনার একটাই কথা, আমার বউ আমার কাছেই থাকবে আর এ বাড়িতেই থাকবে। আজ বিয়ের 4 বছর কেটে গেল, কিন্তু 4 বছরের এক রাতের জন্য ওনাকে ছাড়া বাবার বাড়িতে আমি বা অন্য কোথাও থাকতে পারিনি। উনি কখনোই থাকতে দেয়নি আমাকে। বাড়ি থেকে বের হলে ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ খবর নেয়। আর তার পাগলামোর ভালোবাসা তো আছে। একটা মেয়ের জীবনে আর কি চাই? যদি তাকে পাগলের মতো ভালোবাসার জন্য এমন একজন স্বামী থাকে, হ্যাঁ, নিজেকে খুব ভাগ্যবতী মনে হয়। তাকে আমার জীবনে পেয়ে ভালোবাসি, তাকে খুব বেশি ভালোবাসি। দুনিয়ার সবার সামনে রাগী আর বেপরোয়া হলেও আমার কাছে দুনিয়ার বেস্ট হাজবেন্ড এন্ড লাভার। তার ভালোবাসাটা বেপরোয়া, সবার চেয়ে আলাদা। কারণ সে জানে তার ভালোবাসাকে কি করে রক্ষা করতে হয় আর নিজের করে রাখতে হয়, কি করে আদায় করে নিতে হয় তার ভালোবাসা। সবার লাভ স্টোরি হয় আর আমার ছিল লাভ হিস্টরি। আজও নিজের বিয়ের কথা মনে পড়লে হাসি আর ভাবি, সেদিন যদি উনি ঠিক সময় না আসতো তাহলে কি হতো। এখনো মাঝে মাঝে তার রাগের সম্মুখীন হই, কিন্তু পরক্ষণেই তিনি তার অসীম ভালোবাসায় ভরিয়ে দেয়। হ্যাঁ, মানুষে রাগী বেপরোয়া, কিন্তু আমি এই বেপরোয়া জাঙ্কুককেই খুব ভালোবাসি। আমার দুনিয়া জুড়ে জাঙ্কুক আর আমাদের মেয়ে টেকুক। সারাটা জীবন এদের নিয়েই থাকতে চাই, এভাবে ভালোবাসার ডোরে আবদ্ধ হয়ে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।